হ্যালো এভরিবডি, আজকে ডিসকাশনের পার্ট হচ্ছে হাউ টু স্টাডি ম্যাথস ইন ক্লাস 11 এন্ড 12। সো এই শর্ট টাইম এপ্রিল থেকে আমি বলবো 2 বছরও টাইম নেই, কিন্তু হিসাব অনুযায়ী যারা আইআইটি যেই অ্যাসপিরেন্ট তাদের তো টাইম আরো শর্ট। তো ওই শর্ট টাইমের মধ্যে মোটামুটি আমি ধরে রাখবো যে 1.5 বছরের থেকে সামান্যতম একটুখানি বেশি। তো সেই রকম শর্ট টাইমের মধ্যে বিশাল বড় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সিলেবাস। ওকে, তো সেই এত বড় সিলেবাস আমরা কভারেজ দেবো কি করে? এই অনেকে যারা ক্লাস 11-12-এ ওঠে তারা এই ধরনের চিন্তা করে যায় যে আমি প্রচুর পড়াশোনা করবো, বিরাট ভালো রেজাল্ট করবো, আইআইটি যেই ক্লিয়ার করবো, বা এই ধরনের পোর্শন ক্লিয়ার করবো, বোর্ডে দারুণ ভালো রেজাল্ট করবো। কিন্তু আমি আমার লাস্ট 25 ইয়ার্স টিচিং ক্যারিয়ারে এই জিনিসটা দেখেছি যে এই যে কি করব, কিভাবে পড়ব, কোন চ্যাপ্টার, এই করতে করতেই ক্লাস 11 কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, সুতরাং আমার এখানে একটাই কথা বলার আছে যে ম্যাথস পড়া আর ফিজিক্স কেমিস্ট্রি পড়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তার কারণ কি, ম্যাথস কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হয়, নিজেকে শিখতে হয়। আমি নিজে ম্যাথসের টিচার হয়েও একটা কথা বলবো যে ম্যাথস কিন্তু কেউ কাউকে শেখাতে পারে না, ম্যাথস কিন্তু নিজের ভেতর থেকে আসতে হয়। হ্যাঁ, অবভিয়াসলি টিচাররা ওনারা গাইড করেন, ওই গাইডেন্সটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি একটা একটা করে পার্ট বলছি, যেগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্স ভালো করে শেখা যাবে, এবং যদি আমরা প্রপার নলেজটা গেইন করি তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি রেজাল্টটা পাবো। ফার্স্ট কেস, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আগে কিন্তু একটা টেক্সট বই জোগাড় করতে হবে। একটা অনেককে দেখেছি যে এই ধরনের যে সাপ্লিমেন্টারি বইগুলো আছে বা কোচিং সেন্টারের ম্যাটেরিয়াল সেইগুলো আছে, সেইগুলো ধরেই পড়া স্টার্ট করে দেয়। সেরকম করলে কিন্তু হবে না। ম্যাথস এর ক্ষেত্রে প্রথমেই আমাদের কিন্তু একটা টেক্সট বই পড়তে হবে। দেন জাস্ট হোয়াট ইজ অ্যাবাউট দ্য চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের মধ্যে ভেতরে কি আছে, চ্যাপ্টারটা পড়লে আমি কি জানতে পারবো, সেটা ফার্স্ট কিন্তু কোনো একটা টেক্সট বই পড়তে হবে। তারপরে কোনো সাপ্লিমেন্টারি যে সমস্ত বইপত্র আছে, মার্কেটে তো অনেক অনেক বই আছে, সেই সমস্ত বইগুলো কিন্তু স্টাডি করা স্টার্ট করতে হবে। আগে কোনো একটা পার্টের কোনো একটা সাবজেক্ট বা চ্যাপ্টারে কিন্তু প্রথমেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে এক্স্যাক্টলি জিনিসটা কি। ওকে, এবং আমি আরো বলবো যে যখন কোচিং সেন্টারে কেউ তোমরা যখন পড়ছো বা কোন রকম অনলাইন ভিডিও দেখছো বা কিছু, সেসব গুলো তুই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে একটু বইটা পড়ে নিলে কিন্তু নলেজটা একদম সলিড নলেজ পাওয়া যায়। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বলবো যে কোচিং সেন্টারের ম্যাটেরিয়াল। এবার জাস্ট কিছুটা চ্যাপ্টারটা জানার পরে কিন্তু কোচিং সেন্টারের ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটাই করব, অথবা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, যে সমস্ত আইআইটি যেই প্রিপারেশনে যে সমস্ত বইপত্রগুলো, সেই যে কোনো একটা বই কিন্তু ভালো করে কভার করতে হবে। এটাও আমি আমার দীর্ঘ কেরিয়ারে বহু স্টুডেন্ট পড়িয়েছি, এবং আমি এই ক্ষেত্রে দেখেছি বহু স্টুডেন্টের কাছে অনেক অনেক বই থাকে, এবং প্রথম সাপোজ সাপোজ কোনো একটা চ্যাপ্টারে 100খানা কোশ্চেন আছে, কেউ প্রথম 50টা বুক এ থেকে করলো, বুক বি থেকে আরো 50টা করলো, বুক সি থেকে 50টা, তার মানে লাস্ট 51 থেকে 100টা কিন্তু করা হলো না। তার মানে জিনিসটা শেষ হলো না। তার মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো একটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট একটা বই পুরো কমপ্লিট করতে হবে। সেটা কিন্তু টেক্সট বই নয়, টেক্সট বই ছাড়া অন্য কোনো বই। ওকে, কোনো একটা কোয়ালিটি বই, কোনো একটা স্ট্যান্ডার্ড বই, তার সাথে কোচিং সেন্টারের ম্যাটেরিয়ালস, অনেক ম্যাটেরিয়ালস, পেপারস, ডিপিপি, এসব তো অনেক কিছু রয়ে গেছে। ওকে, এবার আমার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে ফর্মুলা মুখস্থ করার আগে জানতে হবে যে ফর্মুলাটা কিসের ওপর রিলেটেড। যদি হ্যাঁ, 11-12 সবসময় যে ফর্মুলা প্রুফ করতে হবে তার কোনো ব্যাপার নেই, সবসময় ফর্মুলা প্রুফের দরকার পড়ে না, কিন্তু ফর্মুলাটা আমার জানতে হবে কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং এর ডিটেল অ্যাপ্লিকেশন। ওকে, 11-12 সায়েন্স কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফর্মুলা প্রুফ নয়, এটা তো 9-10 অব্দি ছিল। তো 11-12 সায়েন্স হচ্ছে ফর্মুলার অ্যাপ্লিকেশন, কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাইড হচ্ছে তার উপর বেস করে কিন্তু 11-12 প্রিপারেশন। ওকে, আর আরেকটা কথা বলছি, যে যেটা আমি চিরকাল বলে এসেছি সবাইকে, সেটা হচ্ছে যে সাবজেক্টিভ প্রিপারেশন করতে হবে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভ সাম যত সলভ করবো তত কিন্তু আমাদের নলেজ গ্রো করবে, শর্টকাট নয়। এমসিকিউ পরে আগে আমাদের সাবজেক্টিভ সাম সলভ করতে হবে, সাবজেক্টিভ পার্ট আমাদের ভালো করে কিন্তু শিখতে হবে। ওকে, এবং টেক্সট বইতে কিন্তু সবটা পাওয়া যাবে না। যারা বিশেষ করে আমি বলবো যারা যেই প্রিপারেশন করছে তাদের জন্য আমি একটাই কথা বলবো, সব থিওরি কিন্তু টেক্সট বই থাকে না। সুতরাং কোনো একটা কোয়ালিটি লেভেল মেটেরিয়াল বা কোয়ালিটি লেভেল বই পড়তে হবে, যার মধ্যে প্রচন্ড, মানে প্রচন্ড আমি বলবো না, যা বাট যার মধ্যে স্ট্যান্ডার্ড থিওরিজ আছে, এবং একটু হাই কোয়ালিটির থিওরি, তার সঙ্গে অ্যাপ্লিকেশন, তার মানে তার সাথে এক্সাম্পলস,
সামস, এবং যতক্ষণ না আমরা ফর্মুলাটা বুঝতে পারছি, কারণ শুধু ফর্মুলা মুখস্থ করে হয়তো বোর্ডের প্রিপারেশনটা মোটামুটি উতরে যাবে, তাও বোর্ডে বিরাট রেজাল্ট আজকালকার দিনে করা যায় না যে ধরনের কোশ্চেন আসছে। এখন কিন্তু পুরো ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিংটাই সব থেকে ইম্পর্টেন্ট। অবশ্যই ফর্মুলা মুখস্থ করতে হবে, কিন্তু ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এখানে সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট। আর আরো একটা কথা, কনসেপ্ট বেসড কোশ্চেন। কারণ আমি যে কথাগুলো বলছি, হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে, অনেক অনেক চ্যাপ্টার্স, অনেক অনেক পোর্শন, আমরা যখন দেখি যে কোনো একটা চ্যাপ্টার করতে করতে অন্য একটা চ্যাপ্টার হয়তো আমাদের ক্লাসে স্টার্ট হয়ে গেল, আর আমাদের সেটা ব্যাকলগ হয়ে গেল। আমি বলবো রিগার্ডিং দ্য ব্যাকলগ, যদি দুটো তিনটে চ্যাপ্টার ব্যাকলগ থাকে, আমি বলবো যে একটা দুটো চ্যাপ্টার একটু সরিয়ে রেখে যেরকম ভাবে ক্লাসে চলছে সেই রকম ভাবে না এগোলে কিন্তু ব্যাকলগের পর ব্যাকলগ, ব্যাকলগের পর ব্যাকলগ চলতে থাকবে। তবে হ্যাঁ, কিছু বেস চ্যাপ্টার ভীষণ ভালোভাবে কভার করতে হবে। যেরকম আমি বলবো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা বেস চ্যাপ্টার, স্ট্রেট লাইন একটা বেস চ্যাপ্টার, ওকে, অ্যান্ড আরো একটা ইম্পর্টেন্ট বেস চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এইগুলো যদি ভালো করে কভার করা যায় তাহলে কিন্তু দুটো একটা চ্যাপ্টার যদি আমরা একটু সাইড করেও রাখি, কারণ সাইড করে কেন রাখতে রাখতে বলছি, সবটাই কভার করতে হবে, কিন্তু যখন ব্যাকলগ একটু বেশি বেড়ে যায় তখন একটা দুটো চ্যাপ্টার সাইড করে দিলে কোনো কিন্তু অসুবিধা নেই। আর আরো একটা কথা, নিজেকে পড়াশোনা করতে হবে। ইউটিউবের ভিডিও দেখে বা টিচার বুঝিয়ে দিল, টিচারের উপর ডিপেন্ড করে নয়। কারণ আমি এই জিনিসটা দেখেছি যে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু, আমি নিজে নিজে টিচার হয়ে তো বলছি আমি, যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু টিচারের উপর অনেক বেশি ডিপেন্ড করে। টিচারের উপর অবভিয়াসলি টিচারদের গাইডেন্স ভীষণ ইম্পর্টেন্ট, তবু আমি বলবো যে কোনো একটা ভালো বইয়ের ডিটেলসটা কভার করতে হবে, এবং কম্প্রিহেন্সিভ থিওরি, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে নোটস, রিভিউ। আর এখন তো মিক্সড প্রিপারেশন আসছে, কেন মিক্সড সিলেবাস, তার কারণ হচ্ছে, মানে সেটা আমি কি বলতে চাইছি, সেটা হচ্ছে যে মিক্সড বলতে দুটো তিনটে চ্যাপ্টার মিক্স করে কিন্তু এখনকার দিনে কোশ্চেন আছে। তার মানে আমি একটা চ্যাপ্টার পড়েই যে জয়েন্টের অঙ্ক সলভ করে ফেলতে পারবো সেটা কিন্তু নয়। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে চ্যাপ্টার গুলোর ওপর ভীষণ ভালো ভালো আন্ডারস্ট্যান্ডিং, আরো বড় কথা চ্যাপ্টারের টপিকের সাব টপিক, যে সমস্ত সাব টপিক থেকে কোশ্চেন আসে, কি করে বুঝবো কোন সাব টপিক থেকে কোশ্চেন আসে? আমরা যদি পিওয়াই কিউ একটু ঘাটাঘাটি করি তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে কোন কোন সাব টপিকের উপর এরা জোর দিচ্ছে। ওকে, সেই সাব টপিক গুলো একটু ভালো করে ডিটেলসে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি আমরা ম্যাটেরিয়াল পড়ি, তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যায়। আর তার সাথে ভালো ভালো সাবস, তারপরে যখন আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব, তখন কিন্তু টোটাল ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, ফাইনালি কিন্তু গাইডেন্স, গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এই গাইডেন্সটা যদি ঠিকঠাক করে না পাওয়া যায় তাহলে কি হয়, সিলেবাস কিন্তু শেষ হয় না। আর বিশেষ করে যারা, এই আমি যে সময়ে কথাটা বলছি, অনেকে কয়েক মাস ক্লাস 11 কিন্তু কভার করে এসছো, এইরকম জায়গায় এসে, আর অথবা যারা ক্লাস 12 এ পড়ছে তাদের তো বেশি দিন বাকি নেই, তাদের কিছুদিন, জাস্ট কয়েক মাস বাকি, যেই জন্য তাদের ক্ষেত্রে বলবো একটু প্রিপারেশনটা কিন্তু স্পেসিফিক প্রিপারেশন করতে হবে। এবং অনেক সময় মনে হয় যে আমার এতটা বিশাল বড় সিলেবাস, কারণ 11 এর শুরুতে তখন একরকম মনে হতো যে আমার হয়তো 11 আমি বিরাট রেজাল্ট করবো, অনেক কিছু করে থাকবো, কিন্তু যত সময় গড়ায় তত কিন্তু মনে হয় যেন আমি জিনিসটা পারছি না, ধরতে পারছি না, হাত থেকে বেরিয়ে যাবে কোনো রকম ভাবে বোর্ড দিলে। কিন্তু এরকম নয়, নিজের প্রতি প্রচন্ড ভাবে কনফিডেন্স রাখতে হবে, এবং কনফিডেন্সের সাথে ওই বিশাল বড় সিলেবাস কভার করতে হবে। ওকে এভরিবডি, সো যে টিপস গুলো বললাম এগুলো যদি ঠিকঠাক করে কভার করা যায়, সো সিলেবাস শেষ হবেই। এবং একটা কথা, সিলেবাস কিন্তু এন্ট্রান্স এক্সামের অনেক আগে শেষ করতে হবে। অনেক আগে সিলেবাস শেষ না করলে তাহলে মিক্সড প্রিপারেশনটা কি করে হবে? ওকে, সো রিমেম্বার দিস এভরিবডি, বাই।